আইনের বাস্তবায়ন যে করতে হবে সেটি কি নারী জানেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র 7 জন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, কিন্তু অংশগ্রহণ করেছেন কয়জন? আমার মূল্যায়ন যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি সবসময় খুব আশাবাদী একজন মানুষ। আমি আশাহত হতে রাজি নই। আমি আজকে আপনার সামনে এসে কথা বলতে পারছি, এটাও আমার একটা অর্জন। আমি নারীর অর্জন বলবো সামগ্রিকভাবে। কিন্তু আপনি যদি পুরো বাংলাদেশের প্রেক্ষাপটটা চিন্তা করেন, আমি বলবো যে আমাদের অনেকখানি এগোবার জায়গা আছে, আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে, আমাদের প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু সেই পরিশ্রমের স্বীকৃতি পাবার আশাটুকু আমরা এখনও রাখতে পারি না। আমাকে যেহেতু বলেছেন আমি শ্রমজীবী নারী, অবশ্যই আমি একজন শ্রমজীবী নারী। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। তো সেই জায়গাটাতে আমি পাশাপাশি কিন্তু আমি একজন মাও। আমি আমার সন্তানকে নিয়ে আসলে এখনো পর্যন্ত বর্তমান সময়ে এসে সামাজিক নিরাপত্তাহীনতায় ভুগি। সেই জায়গাটা থেকে যদি আমাকে জিজ্ঞেস করেন যে নারী কতখানি এগিয়েছে, নারী এখনো এগোয়নি, নারীর পথ চলা শুরু হয়েছে। আইন প্রয়োগের পরে আপনাকে সুফলটা ভোগ করতে হবে, তার আগে আমার প্রশ্ন হচ্ছে এই সমাজের কাছে কিংবা আইন যারা তৈরি করেছেন নীতি নির্ধারণী পর্যায়ের প্রত্যেকের কাছে আমার প্রশ্ন হচ্ছে সেই আইনের বাস্তবায়ন যে করতে হবে সেটি কি নারী জানেন? এবং নারী যখন একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন, তিনি কি আসলে যে বলতে পারছেন তার সমস্যার কথাটি পরিষ্কারভাবে? আমি যদি খুব স্ট্রেইট কাট আপনাকে বলি, ধর্ষণের শিকার একজন নারী, সে কি যে তার বিচারের দাবি নিয়ে পুলিশের কাছে যেতে পারছে, সমাজের কাছে চাইতে পারছে? পারছে না। পরিবার থেকে এক ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে। সে যদি আইনি সহায়তার জন্য যেতে চাইছে, তখন তাকে কিন্তু তার চরিত্র নিয়ে উল্টা বিচার বিশ্লেষণ চলছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, কোনো একটি ঘটনা ঘটলে কোনো না কোনোভাবে, আমি বলবো 100% ঘটনার মাঝখানে কিন্তু 10% ঘটনা আমরা জানতে পারছি। 90% ঘটনা আসলে এখনো পর্যন্ত চোখের আড়ালে বা জানার আড়ালে রয়ে যাচ্ছে। আমি যদি খুব সাম্প্রতিক আমার একটি লেখা নিয়ে আপনার সাথে কথা বলতে চাই, সেটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র 7 জন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, কিন্তু অংশগ্রহণ করেছেন কয়জন? প্রত্যেকটি দল থেকে মনোনয়ন পেয়েছে কয়জন? নারীরা কেন রাজনীতিতে আসছে না? অবশ্যই সামাজিক নিরাপত্তাহীনতার কারণে সে আসছে না। কতজন মানুষের সাহস বা সাহসিকতার ওই জায়গাটুকু তারা পৌঁছতে পারছেন যে আমি সকল বাধা বিপত্তি, সামাজিক নেতিবাচক বিভিন্ন মন্তব্যকে অতিক্রম করে আমি আমার রাজনীতি চর্চার জায়গাটাকে প্রতিষ্ঠিত করব? আমরা কি পারছি? পারছি না। জুলাই সনদের বাস্তবায়নের জন্য সব থেকে বেশি অগ্রগামী দল ছিল জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী থেকে কতজন নারী সংসদ সদস্য হবার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে? মনোনয়নই তো দেওয়া হয়নি, 0%। বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা দিয়েছেন, কিন্তু কত শতাংশ ছিল? তারাও তো 33% পর্যন্ত পৌঁছতে পারেননি। বিএনপির মতন একটি বড় রাজনৈতিক দল, কিংবা আমি যদি বলি যে গত 35 বছর এদেশে নারী নেতৃত্ব ছিল, বড় দুটো প্রধান রাজনৈতিক দলের নেতৃত্বে ছিলেন বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা। বেশ কয়েকবার তারা প্রধানমন্ত্রীও নির্বাচিত হয়েছেন, কিন্তু তাদের দলেই কি একেবারে তৃণমূল থেকে একজন নারী কর্মী শীর্ষ পর্যায় পর্যন্ত আসতে পেরেছে? হাতে গোনা কয়েকজন, আমরা নাম যদি বলি। বর্তমান সময়ের যদি প্রেক্ষাপট আপনি চিন্তা করেন, এই বড় দুটো রাজনৈতিক দলে কেন্দ্রীয় পর্যায়ে বা নীতি নির্ধারণী পর্যায়ে কতজন নারী আছে? আমরা কিন্তু সেই জায়গাগুলোকে নিশ্চিত করতে পারিনি। এবং তাদের কথা যদি আমি বলি যে তারা কেন্দ্রীয় পর্যায়ে ছিলেন, নেতৃত্বে ছিলেন, সেটা কিন্তু অনেকটা পারিবারিক সূত্রে পাওয়া, তৃণমূল থেকে উঠে আসা নয়। কিন্তু সেই পরম্পরাটা কিন্তু এখনো ব্যারিস্টার রুমিন ফারহানার এক্সাম্পল, এটা আসলে বর্তমানে একটি খুব ভালো উদাহরণ। কিন্তু রুমিন ফারহানা কি সবাই হতে পারবেন? রুমিন ফারহানা অনেকটা বছর পরে এসে তার বাবার পরিচয় প্রকাশ করেছেন। তিনি কিন্তু আসলে লড়ে নিজের জায়গাটাকে প্রতিষ্ঠা করেছেন। কিন্তু আমি ওই জায়গাটাতেই প্রশ্ন রাখছি যে কতটা মানুষ বা কতটা মেয়ে এই ঝক্কিগুলো নিতে পারে? রুমিন ফারহানাকে নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিচার বিশ্লেষণ হয়েছে। যখন তার যোগ্যতাকে কেউ হারাতে পারেনি, তখন কিন্তু তাকে তার চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে বিচার পোস্টমর্টেম হয়েছে। এবং তিনি বিভিন্ন টকশোতে যে বলেছেনও যে তিনি প্রায়শই বট বাহিনীর শিকার হন।
আমরাও হই। আমাকেই যদি জিজ্ঞেস করেন যে আমি যদি একটি ফেসবুকে পোস্ট করি আমার ব্যক্তি স্বাধীনতা, আমার যেটা মনে হয় আমি লিখতেই পারি, কিন্তু সেখানে কিন্তু আমাকেও বিভিন্ন ধরনের আক্রমণের শিকার হতে হচ্ছে। তাহলে কি আমি থেমে থাকবো? অনেকে হয়তো থেমে যাবে। রুমিন ফারহানা থেমে থাকেননি বলেই আজকে তিনি স্বতন্ত্র থেকে পাশ করেছেন, প্রতিষ্ঠিত হয়েছেন। যারা মাঠ পর্যায়ে স্টেক হোল্ডার রয়েছেন তারা হয়তো অনেক সময় জানছেনই না যে সরকারের একটি বরাদ্দ তাদের জন্য রয়েছে স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে ব্যয় করবার জন্য। তাদেরকে প্রশিক্ষিত করতে হবে। আর প্রচারণা এটি খুবই প্রয়োজন। আমরা যেন শুধুমাত্র বিদেশি দাতা সংস্থার যে টাকাগুলো আসছে তার সেই প্রজেক্টগুলো শেষ হয়ে গেলে আমাদের কাজগুলো শেষ হয়ে গেল, আমরা যেন সেটির মধ্যে না থাকি। যখনই আমাদের আন্তর্জাতিক দাতা সংস্থারা আমাদের দেশে আসছে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে, তারা কিন্তু সরকারের সঙ্গে যোগাযোগ করছে এবং আমার মনে হয় সরকার যদি পরবর্তী সময়ে ওই কর্মপরিকল্পনাগুলোকে দীর্ঘমেয়াদী করেন তখন বার্তাগুলো আর আধাআধি করে পৌঁছায় না, সঠিকভাবে পৌঁছানো সম্ভব। এবং ওই যে অনীহার জায়গাটা, কথা বলার জায়গাটা, ধরেন আমাকে যদি জিজ্ঞেস করেন, আপনি আজকে আমার কাছে এসছেন, আমি আপনার সঙ্গে কথা বলছি, আজ থেকে 10 বছর আগে কি আমি প্রস্তুত ছিলাম? আমি কিন্তু 10 বছর আগে প্রস্তুত ছিলাম না। আমি আমাকে প্রস্তুত করেছি। আমি হয়তো অনেকটাই ব্লেসড। যদি আপনি 100% নারীর মধ্যে ধরেন, আমি 5% নারীর মধ্যে পড়ি। আমি আমার নিজের জায়গাটাকে তৈরি করতে পেরেছি, কিন্তু সবাই কি পারছে না। আমাদেরকে সেই জায়গাটিতে কাজ করতে হবে এবং সেখানে পরিবার এবং সমাজকে সামগ্রিকভাবে এগিয়ে আসতে হবে। আমাকে একদিন আমার এক কলিগ বলছিলেন যে আপা, আমি তো রাত 2টো বাজে কারওয়ান বাজারে যেতে পারবো, আপনি তো যেতে পারবেন না। তো আমি তাকে পাল্টা প্রশ্ন করেছিলাম যে আপনি যেতে পারবেন, আমি কেন পারবো না? কারণ এই সমাজের মানসিকতা, আর কিন্তু কোনো কারণ নেই। আমার সমাজটি নিরাপদ হবে তখনই যখন আমার পাশের মানুষগুলো আমাকে নিরাপদ ভাবতে শেখাবে। খুব সম্প্রতি একটি ঘটনা যে ঘটেছে, একটি শিশু গলাকাটা অবস্থায় একটি জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল এবং খুব বাচ্চা বয়সের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে তারই এক আত্মীয়ের মাধ্যমে। কেন? সেই শিশুটি কেন তার পরিবার বা আত্মীয় স্বজনের কাছে নিরাপদ নয়? এই প্রশ্নটির উত্তর যেদিন আমরা খুঁজতে পারবো সেদিন আমার মনে হয় আসলে এই যে পরিবেশ বলেন বা বিভিন্ন জায়গায় নীতি নির্ধারণী পর্যায়ে নেতৃত্বের জায়গাটা আমাদের নিশ্চিত করা সম্ভব হবে। আমাদের মেয়েদের প্রতি একটা খুব সাধারণ প্রতিক্রিয়া থাকে, আচ্ছা ও তো সুন্দর, ওর কাজটা হয়ে যাবে। কিন্তু আসলে কি সৌন্দর্য দিয়ে মেয়েটির কাজ হয়? সেই মেয়েটিকে কিন্তু একটা ছেলের থেকে 3 গুণ বেশি পরিশ্রম করে তার নিজের যোগ্যতার জায়গাটিকে প্রমাণ করতে হয়। আমি যদি আজকে কথা বলতে না পারতাম, আপনি কিন্তু আমার সামনে এসে দাঁড়াতেন না। আমি 1 মিনিট লম্বা টেনে কথা বলতে পারছি বলেই আমি আপনার ক্যামেরার সামনে আসবার যোগ্যতাটুকু অর্জন করতে পেরেছি। আমরা আমাদের একজন ফিমেল কলিগকে নিয়ে ভাবি, আচ্ছা ও মেয়ে, ও হয়তো একটু প্রিভিলেজ পেয়ে যাবে। কিন্তু আমি যখন মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছি, আমার কিন্তু ক্যারিয়ারের ওই জায়গাটুকু আমি পিছিয়েই যাচ্ছি। আমার একজন পুরুষ সহকর্মী যেখানে এগিয়ে যাচ্ছেন, আমাকে কিন্তু সেই ছুটিটা কাটিয়ে এসে আমার ওই কাজগুলোকে সম্পূর্ণ করেই আমাকে প্রমোশনের জন্য আবেদন করতে হবে। আমাকে কিন্তু কেউ বলবে না যে সে মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন, তাকে আমরা প্রমোশনের জন্য নমিনেট করি। এই বাস্তবতাটুকু আমরা জানি কিন্তু মানতে চাই না। বাল্যবিবাহ অনেকটা কমেছে, আমি আসলে এটা মানতে রাজি নই। বাল্যবিবাহ প্রায়োগিক অর্থে কমেনি, বরঞ্চ করোনার পরবর্তী সময়ে তখনও আমি একটা লেখা লিখেছিলাম সারা বাংলাদেশে কি পরিমাণ বাল্যবিয়ের সংখ্যা বেড়েছে শুধুমাত্র পারিবারিক আর্থিক সচ্ছলতার অভাবে। পরিবার খানিকটা টানাপোড়েনের মধ্যে পড়েছে, তাদের মনে হয়েছে যে আমি যদি মেয়েটাকে বিয়ে দিয়ে দিতে পারি তাহলে আমার পরিবারের একজন সদস্যের ভাতের সংখ্যাটা কমে গেল, ভাত কম দিতে হবে একজনকে। আমরা ওই মানসিকতার জায়গাটি থেকে এখনো পর্যন্ত বের হয়ে আসতে পারিনি। এই গত কয়েক বছরের উদাহরণ যদি আপনি আমাকে বলেন, শিক্ষাক্ষেত্রে নারীর অংশগ্রহণ বেড়েছে, কিন্তু কারিগরি শিক্ষায় নারীর অংশগ্রহণ অনেকটাই পিছিয়ে গেছে, যার কারণে কর্মজীবনে এসে নারীরা অনেক ধরনের বাধার সম্মুখীন হচ্ছে। উৎসাহ পাচ্ছে না, পরিবারের সহযোগিতার জায়গা অনেকের ক্ষেত্রে থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই সহযোগিতাগুলো থাকছে না, ঝরে পড়ছে। আমরা যদি বারবার আমি একটা জায়গাতেই আসি যে পরিবার থেকে যদি আমরা একটি সন্তানকে শক্ত মানসিকতার মাধ্যমে তৈরি করতে পারি, নারীর এই বাধাগুলো আসে না।
আমার সমাজ তখনই নিরাপদ হবে যখন আমি আমার পরিবারের সন্তানটিকে সমানভাবে বুঝতে শেখাবো। তোমার ঘরে যেমন মা রয়েছে, বোন রয়েছে, তাকে তোমার সম্মান করতে হবে। তুমি যখন রাস্তায় বের হচ্ছ, একজন মেয়েকে দেখছো, তাকেও তোমার সম্মান করতে হবে। আমার কাছে মনে হয় পরিবারের অংশগ্রহণ এবং সামাজিক নিরাপত্তা বলয়, সেটিকে যদি আমরা নিশ্চিত করতে পারি, নারীদের শিক্ষাক্ষেত্রে যেমন অংশগ্রহণ বেড়ে যাবে, তেমনি নেতৃত্বের জায়গাটিতে নারীরা চলে আসতে সক্ষম হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, রাজনৈতিক চর্চায় নারীরা আরও অনেক বেশি আগ্রহী হবে। কেননা এই সামাজিক বাধাবেষ্টনী পার করে আগাতে পারবে না বলেই অনেকে ঝরে যাচ্ছে। মেয়েদেরকে আসলে নিজেদেরকে জানতে হবে, চিনতে হবে, বুঝতে হবে। আমি কি চাই সেটিকে জানতে হবে। আমি কি চাই সেটি যদি আমি জানতে পারি, সেটি আমি আমার বাস্তবিক জীবনে প্রয়োগ করতে পারবো। এর থেকে বড় কিছু হতে পারে না। আর সমাজের কথা, পুরুষের কথা যদি বলি, পুরুষের মানসিকতার পরিবর্তন এখনো অনেক বেশি প্রয়োজন। আমি সব পুরুষকে ঢালাওভাবে আসলে এক কাতারে ফেলতে চাই না। অনেকেই আছেন সম্মানের চোখে দেখেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের নারীদের প্রতি কেন যেন সম্মানের জায়গাটিতে এখনো অনেকটাই কার্পণ্য রয়েছে। আমি বলবো যে আপনার কন্যা সন্তানের কথা চিন্তা করে আপনি আপনার কলিগ, সহকর্মী কিংবা আপনার আশেপাশে যারা রয়েছে, আপনার সহধর্মিণী রয়েছে, আপনার কন্যার সম্মানের কথা চিন্তা করে আপনি তাদের সম্মানের জায়গাটি সুনিশ্চিত করুন। এই পৃথিবী আমাদের সবার।